বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমানুল্লাহ, সহকারী শিক্ষক, নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, রানীশংকেল, ঠাকুরগাঁও। আশা করি পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তোমরা জানো তোমাদেরকে শ্রেণী কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট রাখার জন্যই আমাদের অনলাইন ক্লাসগুলো চলছে। তারই অংশ হিসাবে আজকে আমি একটি অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছি। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র, একটি কবিতাটির নাম গরিবিনী মা জননী। গরিবিনী মা জননী। লিখেছেন সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর। আমরা দেখছি গরিবিনী মা জননী, রচয়িতার নাম সিকান্দার আবু জাফর। গরিবিনী মা জননী, গর্বিণী মানে গর্বিত, মা জননী মানে মা বা যিনি জননী, যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, এই ধরনের অর্থ বোঝায়। তবে এইখানে মা জননী বলতে আমাদের জন্মদাতা মাকে বা আমাদের প্রসূতি মাকে বোঝানো হয়নি। এখানে আমাদের দেশমাতৃকা বাংলাকে বোঝানো হয়েছে। আর আমাদের দেশমাতৃকা বাংলা কেন গর্বিত, আমাদের বাংলাদেশ কেন গর্বিত, সেই সম্পর্কে আমরা আজ আলোচনা করব। কবিতাটি পড়লে আমরা এই বিষয়টি ক্লিয়ার হব বলে আশা করছি। তো এই পর্যায়ে আমরা কবি পরিচিতি পড়ব। সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু সিকান্দার আবু জাফর একজন বিশিষ্ট কবি, নাট্যকার এবং সাংবাদিক। জন্ম 1919 খ্রিস্টাব্দে সাতক্ষীরা জেলায়। সাতক্ষীরা জেলায়। সিকান্দার আবু জাফর পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তার যে উল্লেখযোগ্য রচনাগুলো আমরা দেখব, উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে আছে কি প্রসন্ন প্রহর। প্রসন্ন প্রহর এগুলো কাব্যগ্রন্থ। প্রসন্ন প্রহর, তারপর আছে তিমিরান্তিক, বাংলা ছাড়ো, একটা হচ্ছে বাংলা ছাড়ো। এই 3টি তার কাব্যগ্রন্থ। তার একটি বিখ্যাত নাটক আছে, সেটি হচ্ছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা এটি তার নাট্যগ্রন্থ।
নাটক। আর বাংলা ছাড়া তিমিরান্তিক এগুলো। আর আমাদের এই আজকে যে আমরা মা জননী কবিতাটি পড়ব, এটি তার বাংলা ছাড়া কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। আর মৃত্যুবরণ করেছেন তিনি 1975 খ্রিস্টাব্দে। তো আমরা কবি পরিচিতি দেখলাম, তোমরা এই জিনিসগুলো একটু পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে, কারণ এই কবি পরিচিতি থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে, এই জন্য এগুলো আমাদের মনে রাখা দরকার। তাহলে আমরা দেখতে পেলাম জন্ম 1919 খ্রিস্টাব্দে সাতক্ষীরা জেলায়। তার যে উল্লেখযোগ্য রচনাগুলো হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক, প্রসন্ন প্রহর, তিমিরান্তিক, বাংলা ছাড়ো তার কাব্যগ্রন্থ, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1975 খ্রিস্টাব্দে। এখানে কবি পরিচিতি খুব বেশি প্রশ্ন নেই, এই জিনিসগুলো মোটামুটি তোমরা খেয়াল রাখবে, তাহলে আমাদের এখান থেকে যদি কোনো বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। তো এখন আমি কবিতাটি আবৃত্তি করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। গরবিনী মা জননী সিকান্দার আবু জাফর। ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। কার চোখে মা নদীর কাজল, সবুজ তৃণের আঁচল বুকে। কার পায়ে মা ধুলোর নুপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। রোজ ভোরেকে শিশির খোপায়, বকুল জুথির গন্ধ মাখে। কার দুপুরের তন্দ্রা ভেজে, ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। কামার কুমোর জেলে চাষি, বাউল মাঝি ঘর উদাসী। কার ছেলেরা নিত্য হাজার, মরণ মারের দণ্ডগণে। ছেলের বুকের খুন ছপানো, কোন জননীর আঁচল কোণে। দুর্ভাগিনী কার মেয়েরা, কান্না ফুলের নকশা বনে। সে মাকে যার হাজার হাজার, মা নাম ডাকা পাগল ছেলে। মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। কার ছেলে বা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা। দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। তুই তো সে মা, ও মা তুই তো সে রে গর্বিনী। রক্তে ধোয়া সরোজিনী, যুগ চেতনার চিত্তভূমি, নিত্যভূমি বাংলারে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটি আবৃত্তি করলাম। এখন এই কবিতাটির মধ্যে যে জটিল এবং কঠিন শব্দগুলো আছে সেগুলোর আমরা অর্থ জেনে নিব। শব্দার্থ। শব্দার্থ মানে শব্দের অর্থ। যেগুলো জটিল বা কঠিন শব্দগুলো আছে সেগুলোর অর্থ এখন আমরা করব। পুণ্যবতী। পুণ্যবতী শব্দের অর্থ পুণ্য বা ভালো কাজ করে এমন নারী। তারপর আছে তৃণ মানে ঘাস। তারপরে আমরা দেখব তন্দ্রা মানে নিদ্রার আবেশ। বা ঘুমের আবেশ। তারপরে আমরা দেখব ঘর উদাসী। মানে সন্ন্যাসী। তারপরে আমরা দেখব
ছোপানো, ছোপানো, ছোপানো শব্দের অর্থ হচ্ছে ছোপ। এটি ছোপ থেকে এসেছে। ছোপ মানে হচ্ছে ছাপ বা রং। ছোপানো শব্দের অর্থ হচ্ছে রাঙানো। রাঙানো। তারপরে আছে দুর্ভাগিনী। দুর্ভাগিনী, দুর্ভাগিনী মানে হতভাগ্য, ভাগ্য বা মন্দ ভাগ্য। তারপরে আছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর শব্দের অর্থ হচ্ছে ভীতিকর, ভীতিকর বা বিপজ্জনক। তারপর আছে দুর্বিপাকে। দুর্বিপাকে শব্দের অর্থ হচ্ছে দুর্ঘটনা। দুর্ঘটনা। তারপরে আছে উজ্জ্বল। উজ্জ্বল শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল। তারপর আছে চিত্তভূমি। চিত্তভূমি, চিত্তভূমি শব্দের অর্থ হচ্ছে হৃদয়ভূমি। চিত্তভূমি শব্দের অর্থ হচ্ছে হৃদয়ভূমি। তাহলে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই শব্দের অর্থগুলো মনোযোগ দিয়ে পড়েছ। এখন আমরা কবিতাটি যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এখন আমরা কবিতাটি পড়ব এবং পংক্তিগুলোর বিশ্লেষণ করার চেষ্টা করব। গরবিনী মা জননী সিকান্দার আবু জাফর। ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বলমাকে। এখানে ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বলমাকে। মা জননী বলতে আমাদের দেশ মাতৃকা বাংলার কথা বলা হয়েছে। যে বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি, যে বাংলার আলো বাতাসে আমরা বড় হয়েছি। মা যেমন সন্তানকে জন্মের পরে লালন পালন করে, ঠিক তেমনি আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি। দেশ মাতৃকাকে আমরা মা বলে ডাকি। এই দেশ মাতৃকার আলো বাতাস পেয়ে আমরাও বড় হয়েছি। এই জন্য কবি বলছেন, ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বলকে। পুণ্যবতী ভাগ্যবতী শব্দগুলো আমরা দেখেছি। পুণ্যবতী পুণ্য বা ভালো কাজ করে এমন নারীকে বোঝানো হয়েছে। ভাগ্যবতী যে নারীর ভাগ্য ভালো এমন নারীকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের দেশ মাতৃকা বাংলার কথা বলা হচ্ছে এখানে। দেশ মাতৃকা বাংলাকে এখানে পুণ্যবতী এবং ভাগ্যবতী বলা হচ্ছে। কেন পুণ্যবতী এবং ভাগ্যবতী বলা হচ্ছে পরবর্তী পংক্তিগুলো পড়লে আমরা বুঝতে পারব। কার চোখে মা নদীর কাজল, সবুজ তৃণের আঁচল বুকে নদীর কাজল। আমরা জানি আমাদের এই দেশ নদীমাতৃক দেশ। এই দেশের বুক চিরে হাজারো নদী বয়ে গেছে।
যেমন পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, বুড়িগঙ্গা ইত্যাদি। এই নদীগুলোকে কবি আমাদের বাংলা মায়ের চোখের কাজল বলেছেন, অর্থাৎ মা যেন তার চোখে কাজল দিয়েছে, অর্থাৎ নদীগুলোকে কবি কাজল হিসেবে বলছেন এবং মা যেন তার চোখে কাজল দিয়েছে, এটা কবি এখানে বলছেন। সবুজ তৃণের আঁচল বুকে এবং সবুজ তৃণ এবং সবুজ ঘাসকে কবি বাংলা মায়ের বুকের আঁচল বলছেন। বাংলা মায়ের বুকে যে শাড়ি পরেছে সে সবুজ ঘাস, অর্থাৎ সেটাকে বাংলা মায়ের বুকের আঁচল বলছেন কবি। কার পায়ে মা ধুলোর নূপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশগুলোর দিকে দেখি তাহলে আমরা দেখব বাংলাদেশ একটু অন্যরকম একটি দেশ। এদেশের আমরা অন্য দেশগুলো, কোনো দেশ দেখা যায় যে পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত, আবার কোনো দেশ দেখা যায় শুধু বালুময়, আবার কোনো দেশ পাথরের পাহাড় অঞ্চল দ্বারা বেষ্টিত। কিন্তু আমাদের দেশের অধিকাংশ জায়গায় শুধু ধুলোময় বা বালুময়। এই জন্য কবি যে এই যে ধুলোময় এবং বালুময়কে বলছেন যে বাংলা মায়ের নূপুর, বাংলা মায়ের নূপুর। আমাদের অধিকাংশ জায়গায় যেহেতু ধুলোময় বা বালুময়, এই যে ধুলোময় বা মাটিময়, এই মাটিময় অবস্থাকে কবি বলছেন বাংলা মায়ের নূপুর। রোজ ভোরেকে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে। রোজ ভোরেকে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে। আর ভোরের শিশির যেন, এই যে রোজ ভোরেকে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে। ভোরের শিশিরকে কবি এখানে বাংলা মায়ের চুলের খোপা বলছেন। এবং আমরা জানি শরতের শেষে হেমন্তে যখন শীত পড়ে আমাদের বা শিশির পড়ে, সেই শিশিরে বকুল এবং জুথি ফুল শিশির ভেজা ঘাসে ঝরে পড়ে এবং চারিদিকে তার সুঘ্রাণ বা সুগন্ধ ছড়িয়ে পড়ে। এই জন্য কবি বলছেন যে বকুল জুথির গন্ধ মাখে। রোজ ভোরে কে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে। বকুল এবং জুথি ফুলের গন্ধ শিশির ভেজা ঘাসের উপর পড়ে, ফুল ঘাসের উপর পড়ে এবং তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। আর বাংলা মা যেন এই শিশির ভেজা, বাংলা মা যেন ভোরের শিশির তার চুলের, এই যে শিশির ভেজা শিশির তার চুলের খোপা হিসাবে তিনি বলছেন। কার দুপুরের তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। দুপুরবেলায় সাধারণত গ্রাম অঞ্চলের মানুষরা পরিশ্রম করে দুপুরবেলায় গোসল করে বিশ্রাম করে, যেটাকে ভাত খাবার পর বিশ্রাম করে, যেটাকে আমরা ভাত ঘুম বলে থাকি। এবং এই সময় সবাই ক্লান্ত থাকে, ঘুঘু পাখিও অনেক বেশি ক্লান্ত থাকে। তারপরেও ঘুঘু পাখি অনর্গল ডাকতে থাকে। তার এই ডাকে মানুষের ঘুমকে আরও গভীর করে তোলে। ঘুঘু পাখি ক্লান্ত থাকলেও সে ডাকের মধ্য দিয়ে আমাদের প্রকৃতির রূপ রস গন্ধকে সে আস্বাদন করতে থাকে। কামার কুমোর জেলে চাষি বাউল মাঝি ঘর উদাসী। কার ছেলেরা নিত্য হাজার মরণ মারের দণ্ডগুনি। কামার কুমোর জেলে চাষি বাউল মাঝি ঘর উদাসী। কার ছেলেরা নিত্য হাজার মরণ মারের দণ্ডগুনি। তা আমরা দেখি যদি আমাদের দেশে বিভিন্ন পেশার লোক বা মানুষ রয়েছে, যেমন কামার কুমোর চাষি, তারপর আছে বাউল, সবাই এই বাংলা মায়ের আঁচলে সবাই আশ্রয় নেয়। এবং তারা কি করে, কার ছেলেরা নিত্য হাজার মরণ মারের দণ্ড করে। মায়ের কোনো বিপদ বা মায়ের ডাক যদি তারা পায়, যে কোনো সিচুয়েশনে মায়ের ডাক পেলেই তারা মাকে রক্ষার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে এবং মাকে রক্ষা করতে গিয়ে তারা মরণের মতো বিষয়টাকেও বরণ করে নেয়, অর্থাৎ মরণের যে শাস্তি সেটাকেও তারা হাসি মুখে বরণ করে নেয়। তারপরও তারা বাংলা মাকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ে। ছেলের বুকের খুন চোপানো কোন জননীর আঁচল বুকে। ছোপানো শব্দের অর্থ আমরা পড়েছি রাঙানো, কোন জননীর আঁচল কোণে। তাহলে আমরা দেখেছি আমাদের দেশের যে ইতিহাস সেটা
রক্তক্ষয়ী এক যুদ্ধের ইতিহাস। এই যুদ্ধে আমরা আমাদের হাজারো সন্তানেরা, বাংলা মায়ের হাজারো সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে। তাজা রক্ত দিয়ে আমাদের বাংলা মায়ের আঁচল, শাড়ির আঁচলের কোণে বাংলা মায়ের রক্তের ছোপ বা লেগে আছে, বা রক্তের রাঙ্গানো বাংলা মায়ের আঁচল। কি কারণে? দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য আমাদের বাংলা মায়ের সন্তানেরা যুদ্ধে তাদের রক্ত দিয়েছে। আর সেই রক্তে আমাদের বাংলা মায়ের আঁচল কি হয়েছে? আঁচলের চিহ্ন বা থেকে গেছে। দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা আঁকে, কান্না ফুলের নকশা বনে। দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে। আমাদের দেশের হাজারো মেয়েরা তাদের বাবাকে হারিয়েছে, তাদের ভাইকে হারিয়েছে, কিংবা তাদের স্বামীকে হারিয়েছে। তাদের হারানোর ব্যথায়, প্রিয়জন হারানোর ব্যথায় তারা শোকের নকশা বনে বা কান্না ফুলের নকশা তারা বনে। সেই মাকে যার হাজার হাজার নাম ডাকা পাগল ছেলে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। তাহলে আমরা এই লাইনগুলোতে কি দেখতে পাচ্ছি? যে সেই মাকে, অর্থাৎ কোন মাকে? বাংলা মাকে। বাংলা মায়ের এমনই যে গর্বিণী বা পুণ্যবতী, তার এমনই সন্তান রয়েছে যে মা, যেই সন্তানরা তাকে মা বলে ডাকে। বাংলা যেহেতু আমাদের মা, আমরা দেশকে মা বলেই ডাকি। আর তার এমনই পাগল ছেলে রয়েছে, মায়ের কোনো দুর্দিনে বা মায়ের কোনো ভয়ঙ্কর বিপদ হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের বাংলা মায়ের সন্তানেরা মাকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। কার ছেলে মা উপরে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা? কার ছেলে মা উপরে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা? আমরা যদি দেখি 1952 সালে ভাষা আন্দোলনের জন্য এদেশের সন্তানরা তাদের বুকে তাজা রক্ত রাজধানীর পিচঢালা রাজপথে ঢেলে দিয়েছিল, আত্মহত্যা করেছিল। এমনকি শেষ পর্যন্ত চূড়ান্ত যুদ্ধে যদি আমরা দেখি 1971 সালে আমাদের এই দেশের সন্তানেরা রক্ত দিয়েছে, রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছে, পাকিস্তানি শাসকদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। এবং তারা এই জন্য তারা বুলেটকে ভয় করেনি, ফাঁসিকে তারা স্বেচ্ছায় বরণ করে নিতে কুণ্ঠাবোধ করেনি। এবং পাকিস্তানি যে শাসক গোষ্ঠীর যে কারাগার, সে কারাগারকেও তারা বরণ করে নিতে কোনো রকম ভয়ভীতি করেনি। দুঃখের ধূপে সুখ পুরিয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে? দুঃখের ধূপে সুখ পুরিয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে? তাহলে আমাদের দেশের এই ছেলেরা মায়ের মুখ উজ্জ্বল রাখার জন্য দুঃখকে তারা হাসি মুখে, সুখকে পুরিয়ে দুঃখকে তারা হাসি মুখে বরণ করে নিয়েছে। তারপরেও তারা মায়ের মুখ উজ্জ্বল রাখার জন্য সদা সর্বদা প্রস্তুত ছিল বা প্রস্তুত রয়েছে। তুই তো সেই মা। আবার বাংলাকে বলছে মা, বাংলা জননীকে বলছে তুই সেই গর্বিণী মা, তুই সে ভাগ্যবতী মা। ও মা, তুই তো রে সেই গর্বিণী রক্তে ধোয়া সরোজিনী। রক্তে ধোয়া সরোজিনী বলতে কবি এখানে বুঝিয়েছেন যে সরোজিনী বলতে মূলত আমরা বুঝি সরোজ। এই সরোজ শব্দটির অর্থ হচ্ছে পদ্ম। আর সরোজিনী শব্দটি সরোজের স্ত্রীলিঙ্গবাচক শব্দ, যেটি সরোজিনী বলতে আত্মত্যাগের যে স্মৃতি বিজড়িত দেশ মাতৃকার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই কবিতায় কবি দেশ মাতৃকা বাংলাকে কোমল পদ্মের সাথে তুলনা করেছেন এবং দেশ মাতৃকার মর্যাদা রক্ষা করার জন্য এদেশের সন্তানেরা অনেক রক্ত দিয়েছে, অনেক সংগ্রাম করেছে, তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এটা বোঝাবার জন্যই কবি যে বলেছেন রক্তে ধোয়া সরোজিনী, অর্থাৎ আমাদের এই দেশটা এই দেশের সন্তানদের রক্তে অর্জিত হয়েছে। এটা বোঝাবার জন্য কবি বলছেন যে রক্তে ধোয়া সরোজিনী। যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে। যুগ চেতনার চিত্তভূমি বলতে যুগের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশের জেগে ওঠাকে বোঝানো হয়েছে। এদেশের
যুগ চেতনায় যুগ চেতনার এ দেশকে যুগ চেতনার চিত্তভূমি বলা হয়েছে। বাংলাদেশের ইতিহাস দীর্ঘ সংগ্রামের ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস, রক্ত হয়ে যুদ্ধের ইতিহাস। চাহিদার আলোকে এদেশের মানুষ জেগে উঠতে সদা প্রস্তুত। এই জন্য বলা হয়েছে যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মানুষ তার মাকে চিত্তভূমি মানে হৃদয়ে ধারণ করে, যে মায়ের যে কোনো সমস্যায় যদি মার ডাক পড়ে বাংলা মায়ের সন্তানরা জেগে উঠবে এবং মাকে রক্ষার জন্য এগিয়ে আসবে এবং যুগের সাথে তাল মিলিয়ে তারা সব সময় চলতে সদা প্রস্তুত, এরকমটি বলা হচ্ছে এই কবিতায়। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কবিতাটি আশা করছি বুঝতে পেরেছ। বাসায় তোমরা কবিতাটি আরো পড়বে। আমার মনে হয় তোমরা যদি বাসায় এটা ভালোভাবে পড়ো বুঝতে কোনো সমস্যা হবে না। তো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।